যে দিদি নাম্বার ওয়ান এখন চোর নাম্বার ওয়ানে যাচ্ছে। বাংলাকে নাম্বার ওয়ান করবে বিজেপি সরকার। নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। যে বিষয়টা আপনাদেরকে জানাবো, যে বিষয়টা বলতে চাইবো, এই মুহূর্তে দাঁড়িয়ে রচনা বন্দ্যোপাধ্যায়ও কার্যত এনসিপিআই জয়েন করলেন। কিন্তু এই রচনা বন্দ্যোপাধ্যায় যখন ভোটে দাঁড়ান, তাকে আমরা প্রশ্ন করেছিলাম যে রচনা বন্দ্যোপাধ্যায়, আপনি কি দিদি নাম্বার ওয়ান থেকে চোর নাম্বার ওয়ানে যাচ্ছেন? সেই ভিডিও ক্লিপিংস আপনাদেরকে দেখাবো। যে দিদি নাম্বার ওয়ান এখন চোর নাম্বার ওয়ানে যাচ্ছে। রচনা বন্দ্যোপাধ্যায় তখন বলেছিলেন উন্নয়নের জন্য যাচ্ছি, এই উন্নয়ন কাজ করার জন্য। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এর সাথে কাজ থাকলে কাজ করতে পারবো। এই মন্তব্যগুলো রচনা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। কি বলেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে একবার শোনাবো। বিষয় নিয়ে মানুষের পাশে থাকা নিয়ে প্রচার করব, মানুষের উন্নয়ন নিয়ে প্রচার করব, মানুষের কি কি প্রয়োজন সেটা নিয়ে প্রচার করব। আর এখন কি বলছেন যে বাংলাকে নাম্বার ওয়ান করতে পারবে বিজেপি সরকার। বাংলাকে নাম্বার ওয়ান করবে বিজেপি সরকার, কারণ গত 50 বছর ধরে নাকি বাংলা পিছিয়ে গেছে ক্রমশ। আর যদি সেন্ট্রালে যে দল থাকবে আর রাজ্যে যে দল থাকবে, তবেই সেই দল উন্নতি করতে পারে রাজ্যে। কাজটা তখনই আরো করা সম্ভব হবে, যেটা 50 বছরে হয়নি। সেটা হচ্ছে সেন্ট্রালে যারা আছে তারা স্টেটে রয়েছেন, সেই জিনিসটা আজ অব্দি ঘটেনি, যেটা একটা আমূল পরিবর্তন ঘটতে চলেছে। তাহলে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়েছিলেন কেন? তখন আপনার মাথায় ঢুকেনি রচনা বন্দ্যোপাধ্যায়? তখন আপনি নিজেকে প্রশ্ন করেননি যে রাজ্যে এরা, কেন্দ্রে অন্যরা, তাহলে কি করে উন্নয়ন হবে? তাহলে এই আপনার গিয়ে 2024 আপনি জিতলেন, আপনার 26 এসে মনে হলো যে কোনোদিন হতে পারে না, যারা কেন্দ্রে থাকে যারা রাজ্যে থাকে, দুটো সরকার মানে ডবল ইঞ্জিন সরকার, যে সরকারের কথা আমরা বারবার বলতাম, ডবল ইঞ্জিন সরকার হলেই তবে আমাদের রাজ্যে উন্নতি হবে। তাহলে তখন কেন একবারও নিজেকে প্রশ্ন করেননি তাহলে কি করে আমি উন্নয়ন করব, তাহলে কি করে কাজ করব? আপনাকে যখন প্রশ্ন করেছিলাম যে এখানে নরেন্দ্র মোদী ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই হবে, আপনি তখন কি বলেছিলেন? তখন বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হবে, নরেন্দ্র মোদী ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই হোক। দেখা যাক না, মোদী ভার্সেস মমতা ব্যানার্জি যদি হয় তাহলে তো আরো আরো আনন্দের কথা। মমতা ব্যানার্জি দেখিয়ে দেবে যে মমতা ব্যানার্জি কি। সে কথাগুলো কি ভুলে গেলেন রচনা বন্দ্যোপাধ্যায়? এত তাড়াতাড়ি ভুলে গেলেন মাত্র 2 বছরে? আপনাদেরকে দর্শক ইন্টারভিউটা দেখাবো, আপনারা ইন্টারভিউটা শুনে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই। এই রচনা বন্দ্যোপাধ্যায় আর আগের রচনা বন্দ্যোপাধ্যায়, দুটোর মধ্যে পার্থক্য। কারণ কেন আমি ইন্টারভিউটা করেছিলাম, আমি জিজ্ঞাসা করেছিলাম, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে সুবিধা ভোগ করতে করতে মানুষ যখন অভ্যস্ত হয়ে পড়ে, এ কার্যত যেই দলে সুবিধা পাবো, যারা শাসক দলে, রাজ্য এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি সরকার এসেছে, কিন্তু যারা এই তৃণমূলে ছিল এতদিন ভোগ করেছে, তারা কিন্তু এই মুহূর্তে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। কারণ কেন বলুন তো? তারা তো ক্ষমতায় থেকে অভ্যস্ত, যদি বিরোধীতে থাকে কেস খায়, মার খায়, তাদেরকে জেলে যেতে হয়, তারা তো সেই জন্য প্রস্তুত নয়। তারা তো শুধু এই মুহূর্তে দাঁড়িয়ে শাসক দলের মধ্যে যে ক্ষমতা, সরকারে থাকা একটা দলের মধ্যে যত মধু ছিল সেইগুলো শোষণ করতে এসেছিল, মৌমাছির মতো মধুগুলো শোষণ করতে এসেছিল। তারা সেই মধু শোষণ হয়ে গেছে, এখন তো আবার অন্যরা এসে গেছে, তাহলে সেইখানে যেতে হবে মধু আহরণে। রানী মৌমাছির মতো এদের ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। রানী মৌমাছি যেমন এদিক ওদিক ঘুরে বেড়ায়, ঠিক তেমন রানী মৌমাছির মতো এদের ভূমিকা দেখা যাচ্ছে। কর্মী সমর্থক বিজেপির যারা ছিল তারা হচ্ছে শ্রমিক মৌমাছি, তারা শুধু রানীর সেবাই করে যাবে। কারণ কেন, এই দিকে যখন ইনারা আসবেন তখন এদের হাত থেকে মার খাবেন, ধর খাবেন, জেলে যাবেন। আবার যখন ইনারা আসবেন তখন কর্মী মৌমাছির মতো রানী মৌমাছি যেমন সেবা করতো, ঠিক তেমনই সেবা করে যাবে। দর্শক, রচনা ব্যানার্জির পুরো ইন্টারভিউটা আপনারা দেখুন, কি বলেছিলেন তিনি আর এখন কি বলছেন। যে দিদি নাম্বার ওয়ান এখন চোর নাম্বার ওয়ানে যাচ্ছে। পিটি মানে মানুষ এখন আতঙ্কে আছে, কারণ এর আগে নুসরতকে দেখেছে, এর আগে মিমিকে দেখেছে, যেখানে পাওয়া যায় না, খুঁজতে হয়, এমনকি পোস্টারও পড়ে তাদের সম্বন্ধে। আপনি কিভাবে দেখবেন? তৃণমূল কংগ্রেস মানে এখন চোর শব্দটা একটা ট্যাগ করে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে, আর তারপরে আপনি সেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংযুক্ত হলেন। তিনি সবাই বলছেন যে রচনা ব্যানার্জিকে রাজনীতিতে আনার মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা শর্ত ছিল যে দিদি নাম্বার ওয়ানে আমি যাব, তাহলে রচনাকে রাজনীতি। লকেট চ্যাটার্জি হোক বা অভিজিৎ গাঙ্গুলি হোক বা যেই হোক না কেন, আমার তাতে কোনো প্রবলেম নেই। হিরণ কি বলছে না বলছে সেটা নিয়ে ভাবলে হবে? আমি তো বললাম যে হিরণ কি বলবে, লকেট কি বলবে, এগুলো নিয়ে আমি তাদেরকে নিয়ে কোনো মন্তব্যই করতে চাই না। বিকজ তারা কি বলছে তার পরিপ্রেক্ষিতে আমি যদি উত্তর দিই, তাহলে তাদের সাথে আমার কি তফাৎ রইলো? আমি আমার জায়গায় একদম ঠিকঠাক। কথাই লড়াই হবে না, না, কথায় লড়াই হবে না, কাজে লড়াই হবে। কথায় কখনো লড়াই হতে পারে না। কথা দিয়ে কি কথা বেচে খাবো? না, তারা কথা শুনিয়ে মানুষের মন জয় করতে পারবো না, সেখানে উন্নয়ন হবে। যারা এর কথা বেচে মনে করে যে আমরা নিজেদের জায়গা হাসিল করবো বা নিজেদের পজিশন হাসিল করবো, তারা তো বোকামি করছে, সেটা তো নয়। নিজের কাজ দেখাও না, কর্ম 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 কথা বলুক না।
দেখি না মানুষের জন্য তোমরা কি কাজ করছো, দেখা যাক। এই মুহূর্তে হাই ভোল্টেজ কেন্দ্র হুগলি, কারণ রচনা ব্যানার্জি ভার্সেস লকেট চ্যাটার্জি। রীতিমতো বলছে, সবাই বলছে লড়াই হবে, সলিড ফাইট হবে, আর সবার চোখ ওই কেন্দ্রের দিকে। রচনা ব্যানার্জি কি বলছেন, আমার সঙ্গে রয়েছেন দিদি, কথা বলবো। দিদি নাম্বার 1 থেকে সরাসরি এই মুহূর্তে হুগলির দিদি নাম্বার 1 হওয়ার খেলায় আপনি নেমেছেন। খেলাটা কিন্তু এতটা সহজ নয় দিদি। না না, একদমই না, আমি জানি সহজ নয়, টাফ ফাইট, বাট ঠিক আছে, যুদ্ধ তো করতে হবে। যখন নেমেছো ময়দানে তখন তো যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। হঠাৎ করতে রাজনীতিতে আসছেন? দিদি বলেছেন, ব্যাস, দিদির কথাই সব থেকে বড় কথা। আমি দিদিকে সম্মান করি, ভালোবাসি, দিদি বলেছেন, তারপর আর কোনো কথা নেই। ভাবতে কদিন টাইম নিয়েছেন? এক সপ্তাহ মতন, 1 সপ্তাহ 10 দিন মতন লেগেছে। তারপর আমি দেখলাম যে না, দিদিকে না বলা আমার পক্ষে সম্ভব নয়, এবং আমি নিজেও একটুখানি গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপর বললাম না, ঠিক আছে, একটা সময় আসে যখন মানুষের কথা ভাবতে হয়, মানুষের জন্যও করতে হয়, তো সেই জন্য মানুষের পাশে এসে দাঁড়ানো। দিদি এই বুটিক সামলে একটা কসমেটিকের বিজনেস আছে, তারপরে দিদি নাম্বার 1 এর এত হেভি শো সামলে একদম, তারপর আবার হুগলি কেন্দ্রের জন্য সময় দেয়া আলাদা করে, বা রাজনীতিতে নামা। দেখো, ব্যবসাটা করেছিলাম, মনে হচ্ছিল যে একটু এক্সট্রা টাইম আছে, তাই জন্য ব্যবসা শুরু করেছিলাম, এবং ব্যবসা তো মানুষ আছে আমার দেখা, নিজের পরিবার আছে, এগিয়ে নিয়ে যাবে আমার ব্যবসাকে। আমি তো পেছন থেকে দেখে নেবো ব্যবসা ঠিক চলছে কিনা। মেইন দুটো জিনিস ব্যালেন্স করতে হবে। দিদি নাম্বার 1 আমার সাথে থাকবে, কাজটা তো ডেফিনেটলি করতে হবে, কাজের প্রেশার তো নিতে হবে, আমরা নারীরা সব পারি, কাজের প্রেশারও নিতে হবে। দিদি নাম্বার 1 আর রাজনীতি, এই দুটোকে আমাকে ব্যালেন্স করে চলতে হবে। আর ছেলে তো আমার সাথে আছেই, সবসময় ছেলেকে নিতে একটা টেনশন, ছেলে মাকে পাশে পাবে না, এটা নিয়ে একটু টেনশন, আর কিছুদিনের জন্য পাবে না, তারপরে আবার পাবে, তখন যাতায়াত করতে হবে আর কি, এইভাবে করতে হবে। দিদি একদম হুগলির মানুষ কি বলছে এই মুহূর্তে, কাল থেকে কারোর সঙ্গে কথা হয়েছে বা তারা কি জানাচ্ছে এই মুহূর্তে, তাদের কি প্রতিক্রিয়া? তারা ভীষণ খুশি, প্রত্যেক মানুষের তরফ থেকে আমি প্রচুর ভালো ফিডব্যাক পাচ্ছি, এবং আমি ভীষণ আশাবাদী যে সবাইকে পাশে পাবো, সঙ্গে পাবো সবাইকে। আশা করি আমার এই যে ডিসিশন রাজনীতিতে আসা, সেটা বৃথা না। না, বলছি হুগলি কেন বাঁচলেন, বা আরো বাঁচার জন্য কেউ নাই, যে দিদি আর অভিষেক ব্যানার্জি যেটা ঠিক করেছেন সেটাই, যেই জায়গা থেকে ওনারা আমাকে বলতেন আমি সেই জায়গায় যেতাম। হুগলি ওনাদের মনে হয়েছে তাই আমি হুগলিতে যাচ্ছি। হুগলির মানুষ লাকি যে আমাকে পেয়েছেন। তখন জানতেন তো লকেট চ্যাটার্জি আছে? তাতে কিছু এসে যায় না, তাতে কিছু এসে যায় না, এই লকেট চ্যাটার্জি হোক বা অভিজিৎ গাঙ্গুলি হোক বা যেই হোক না কেন, আমার তাতে কোনো প্রবলেম নেই। বলছে একদম সবাই বলছে নবাগত রাজনীতিতে রচনা ব্যানার্জি, আর 12 বছরের এক্সপিরিয়েন্স লকেট চ্যাটার্জি, কিভাবে ফাইট দেবে রচনা ব্যানার্জি? কি কোন বিষয়টা নিয়ে প্রচার করবে? কোন বিষয় নিয়ে? মানুষের পাশে থাকা নিয়ে প্রচার করব, মানুষের উন্নয়ন নিয়ে প্রচার করব, মানুষের কি কি প্রয়োজন সেটা নিয়ে প্রচার করব, দেখার চেষ্টা করব যে মানুষ কি চাইছেন, কি বলছেন। আগে তো বুঝতে হবে জিনিসটা, মানুষের মনকে তাই জয় করতে হবে। অলরেডি আপনার সম্পর্কে লকেট চ্যাটার্জি একটা টুইট করেছেন যে আপনি নাকি সন্দেশখালীর মা বোনেদের সম্মান করেন না। সেটা ওর নিজস্ব চিন্তাধারা, সেটাতে যদি সে বিশ্বাসী হয় সেটা সে বিশ্বাসী। মানুষ জানেন যে রচনা ব্যানার্জি কি, মানুষ জানেন যে এটা জানেন যে শুধু সন্দেশখালী কেন, প্রতিটি নারীর জন্য রচনা ব্যানার্জি কি ভাবেন, কোন জায়গায় তাদেরকে রাখেন, সেটা পশ্চিমবাংলার প্রতিটি নারী জানেন, প্রতিটি মানুষ জানেন, ভাবেন। তো সেটা নিয়ে আমার এগেনস্টে আমার কিছু বলার নেই। আর সন্দেশখালীর ঘটনা নিয়ে কি বলবেন? আর অ্যান্টি পার্টি তো তোমার সম্বন্ধে অ্যান্টি কথা বলবেই, তো সেটা নিয়ে উত্তেজিত হওয়ারও কোনো কারণ নেই। অ্যান্টি পার্টি তো রয়েছেই নি অ্যান্টি কথা বলার জন্য, তাই যদি বলে অ্যান্টি পার্টি। এখন রাজনীতিটা যে পর্যায়ে নেমেছে, একদম কোট কানকোট ব্যক্তিগত পর্যায়ে নেমেছে। আপনিও দেখেছেন ব্যক্তিগত আক্রমণে বেশি দেখা যাচ্ছে, রাজনীতিটা একটা ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ভাগ্যজনক, রাজনীতিটা ব্যক্তিগত জায়গায় পৌঁছানোটা খুব দুর্ভাগ্যজনক। কেউ কারোর পরিবার নিয়ে কথা বলছে, কেউ কার মন মানসিকতা নিয়ে কথা বলছে, কেউ কার স্বামী স্ত্রী নিয়ে কথা বলছে, মানে এগুলো তো ঠিক নয়। আমরা তো কাজে এসেছি, রাজনীতিটাও তো একটা কাজ, মানুষের জন্য কাজ নিয়ে কথা হোক না, মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে কেন কথা হবে, এটা তো ঠিক নয়। মানুষের কাছে কি নিয়ে প্রচার করবেন? মানুষের পাশে থাকবো, মানুষের সাথে পৌঁছাই আগে মানুষের কাছে, আগে শুনি মানুষদের কথা। আমি কে আমার নিজের কতটা নিজেকে এই মুহূর্তে মনে হচ্ছে যে হুগলির মানুষের কাছে কখন যাব মনে হচ্ছে? তো আমার মনে হচ্ছে আমি এক্ষুনি চলে যাই, নামে নেমে যাই, কিন্তু আমার কিছু প্রোটোকলস আছে, আমার কিছু কাজকর্ম করছি, আমি এখান থেকে বসে সেই কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়ে তারপর আমি ফুল ফ্লেজেড নামবো মানুষের কাছে। এবং আমি যখন দেখছি দেওয়াল লিখন শুরু হয়ে গেছে রচনাবাজি করে, আমার তখন মনে হচ্ছে আমি কতক্ষণে ওখানে পৌঁছবো, কতক্ষণে সকলের সাথে গিয়ে কথা বলবো। বিশ্বাস করুন, মন থেকে বলছি, আমার মনে হচ্ছে আমি কতক্ষণে গিয়ে হুগলির মানুষের পাশে দাঁড়াবো। একটা জিনিস সবাই বলছেন যে রচনা ব্যানার্জিকে রাজনীতিতে আনার মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা শর্ত ছিল যে দিদি নাম্বার 1 এ আমি যাব, তাহলে রচনাকে রাজনীতিতে না, একদমই সেটা নয়। দিদি তার অনেক আগে আমাকে বলেছিলেন যে রচনা, তোমাকে আমার পাশে চাই,
এবং আমি তখন দিদিকে বলেছিলাম, দিদি আমাকে একটু সময় দিন, আমি ভাবনা চিন্তা করে আপনাকে জানাচ্ছি। এবং তারপরে ঘটনাক্রমে হয়ে গেছে, আমন্ত্রিত করা হয়েছে। দিদিও বলেছেন যে হ্যাঁ দিদি নাম্বার ওয়ান, তো দিদি নাম্বার ওয়ানে তো অরিজিনাল দিদি নাম্বার ওয়ানেরই আসা উচিত, তবেই তো সেই নামের না না কোনো না 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 কোনো শর্ত ছিল না, এরকম কোনো শর্ত ছিল না, বাজে কথা অনেকে এই তৃণমূল কংগ্রেস মানে এখন চোর শব্দটা একটা ট্যাগ করে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে, আর তারপরে আপনি সেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংযুক্ত হলেন। আমি কে কে কি ট্যাগ করছে তাই সেই সব শব্দতে আমি বিশ্বাসী নই। মানুষ কর্মে বিশ্বাসী। দিদি আমাদের জন্য কি করছেন সেটা একটু দেখুন কিছু ট্যাগ দেওয়ার আগে। ট্যাগ তো অনেকে অনেক কিছু দেবে, সেই ট্যাগ নিয়ে চললে তো অনেক প্রবলেম আছে। বিজেপির পেছনে অনেক ট্যাগ আছে, সিপিএম এর পেছনে অনেক ট্যাগ আছে। ওই ট্যাগ নিয়ে বসে থাকলে তো সেই ট্যাগের ঝোলা নিয়ে পেছনে দুলতে দুলতে যাবে, আর পেছনে ট্যাগ ঝুলতে ঝুলতে যাবে। ওটা নিয়ে ভাবলে হবে। করাপ্টেড পার্টির সঙ্গে যুক্ত হলো কারা করাপ্টেড নয়? করাপশন তো অনেক জায়গায় আছে, শুধু তৃণমূল কংগ্রেস পার্টিকে শুধু তৃণমূল কংগ্রেস পার্টির দিকে আঙুল তুললে হবে? আর যদি কেউ করাপশনে যুক্ত হন, কেউ যদি খারাপ কাজ করেন, অন্যায় কাজ করেন, ভগবান তো তার শাস্তি দিয়ে দিচ্ছেন তাদেরকে। তাহলে তৃণমূল কংগ্রেস 42টা একদম কালকে প্রার্থীরা রীতিমতো র্যাম্পে দিদির সাথে হাঁটলেন। দেখা যাক, সেটাও দেখা যাক মানুষ এবারে লোকসভা ভোট 2024 আসন্ন লোকসভা ভোটে মানুষ কার পাশে দাঁড়ায়, দেখা যাক। দীর্ঘদিন মহিলাদের গল্প শুনেছেন, একদম তাদের পাশে থেকে টিভির মাধ্যমে বার্তা দিয়েছেন, এবার সরাসরি বার্তা দেবেন। শুধু কি হুগলির কেন্দ্রের জন্য রচনা ব্যানার্জি ব্যস্ত থাকবে না, পশ্চিমবাংলার মানুষ সব জায়গায় সবার কাছে যাব, সব জায়গায় যাব। হুগলি আমার কেন্দ্র, আমি হুগলিতে বেশি সময় কাটাবো, কিন্তু নিশ্চয়ই সর্ব জায়গায় যাবো। আমার সব প্রার্থীদের পাশে কি আমি দাঁড়াবো, আমার পাশেও সব প্রার্থীরা এসে দাঁড়াবেন, আমিও সব প্রার্থীদের পাশে দাঁড়াবো, তবেই তো আমরা একটা সংগঠন, আমরা তৃণমূল কংগ্রেস পার্টির মানুষ বলে বলবো। সেলিব্রিটি মানে মানুষ এখন আতঙ্কে আছে, কারণ এর আগে নুসরতকে দেখেছে, এর আগে মিমিকে দেখেছে, যেখানে পাওয়া যায় না, খুঁজতে হয়, এমনকি পোস্টারও পড়ে তাদের সম্বন্ধে। আপনি কিভাবে দেখবেন? সে বিষয়ে আমি বলতে পারবো না, আমি আমার কথা বলতে পারবো। মিমি নুসরাত কে কি করেছে সেটা আমি জানি না, কারণ সেই সময় আমি রাজনীতিতে ছিলাম না। আমি এখন রাজনীতিতে এসেছি, আমি আজকের দিনের কথা বলতে পারবো, আমি আমার কথা বলতে পারবো। নিশ্চয়ই পাবে, এত কিছু থাকার সত্ত্বেও আমি কথা দিচ্ছি যে আমাকে পাবে। আর আমার পেছনে এত কিছু রয়েছে, আমার ব্যবসা, আমার সংসার, আমার ছেলে, আমার দিদি নাম্বার ওয়ান, এত কিছু করার পরেও যদি আমি মানুষের পাশে থাকতে পারি, তাহলে সেই মানুষই তার জবাব দেবে যে রচনা ব্যানার্জি পাশে থাকবে কিনা। দিদি একদম আমি জিজ্ঞাসা করবো, এই যে রাজনীতিতে নামার পর আত্মীয় স্বজনরা, বাকি সবাই, ছেলের রিয়াকশন তো আমরা জানলাম, বাকি সবাই কি বলছে? সবাই খুব খুশি, সবাই বলছে যে তোমার জয় নিশ্চিত, এবং আমরা সবাই তোমার জন্য প্রার্থনা করব তুমি যেন বিজয়ী হও। নতুন কি করবো মানে? নতুন মানুষের জন্য কি ভাবনা? না, সেটা দেখা যাক, আগে হুগলিতে পৌঁছাই, আমি দেখি সেখানে কি প্রয়োজন, কি দরকার, মানুষের ক্ষোভ কিসে, মানুষের প্রয়োজন কিসে, মানুষ কি কি বলতে চাইছেন আমাকে। সবার জিনিস শুনতে হবে, আগে শুনতে হবে। শোনো, দেখো, বিশ্বাস অর্জন করো, কর্মে লেগে যাও, আমি তাতে বিশ্বাসী। লকেট চ্যাটার্জি কালকে বলেছেন এইটা মোদি ভার্সেস মমতা হবে, রচনা ব্যানার্জি ভার্সেস লকেট চ্যাটার্জি হবে না। হ্যাঁ, ভালো কথা, তো হোক না, দেখা যাক না। মোদি ভার্সেস মমতা ব্যানার্জি যদি হয় তাহলে তো আরো আনন্দের কথা। মমতা ব্যানার্জি দেখিয়ে দেবে যে মমতা ব্যানার্জি কি। আমি বলছি কেন লকেট ভার্সেস রচনা, আপনি তো লড়াইয়ে রাজি আছেন, হ্যাঁ, তাহলে মোদি ভার্সেস মমতা আসছে কোথা থেকে? দুজনে কি না, সেটা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী এবং তিনি কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী, তাই জন্য হয়তো সে বলেছে। সে প্রধানমন্ত্রীকে সাপোর্ট করে, আমি আমার বাংলার দিদিকে সাপোর্ট করি, সেই জন্য হয়তো আমি এই কথাটা বলছি, সে হয়তো সেই পরিপ্রেক্ষিতে বলেছে। আপনারা ব্যক্তি রচনা ব্যানার্জি লকেট চ্যাটার্জি হবে, আপনি কি বলতে চাইছেন? লড়াই তো ডেফিনেটলি হবে। সে বিজেপির প্রার্থী, আমি তৃণমূল কংগ্রেস পার্টির প্রার্থী, একই কেন্দ্র থেকে, তো ন্যাচুরালি আমাদের মধ্যে তো লড়াই ডেফিনেটলি হবে। কালকে যেমন চমক ছিল ইউসুফ পাঠান, তেমন চমক ছিল রচনা ব্যানার্জি। মানুষ দুটো প্রার্থী নিয়ে এই মুহূর্তে সবাই ভাবতে শুরু করেছে। হ্যাঁ, দেখা যাক। আমরা সবাই ভীষণ আশাবাদী, আশা করি এবারের 2024-এর ভোট তুফান আনবে, ঝড় আনবে, প্রলয় আনবে। রাজনীতিতে স্বচ্ছ ব্যক্তিদের আসা দরকার, যেমন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসেছেন, তিনি সমাজের আরো বিভিন্ন স্তরের মানুষকে আহ্বান করেছেন, বলছেন আসুন, রাজনীতিটা সবার জন্য। তো উনি ওনার বক্তব্য পেশ করেছেন। আপনি কি বলবেন যে রাজনীতিতে সবার আসা উচিত? সবার কেন আসা উচিত? যাদের ইচ্ছে তারা আসবে, যারা মনে করবে প্রকৃতভাবে কাজ করতে পারবো তারা আসা উচিত, যাদের জীবনে স্বচ্ছতা আছে তারা আসবেন, তারা কাজ করবেন, কাজ করে দেখান। মুখের বক্তৃতার ভাষাতে আর অত কথা এখন আর হয় না, এখন আর অত বক্তৃতা, অত কথা, অত শ্লোক, অত কবিতা, অত কিছুতে কিছু হয় না। গালিগালাজ, কুৎসা, নোংরামি, এতে রাজনীতি হয় না, কাজে হয়, কর্মে দেখাও, সবকিছু কর্মে দেখাও। মুখ বন্ধ করো, কাজ করো, তবে বুঝবো রাজনীতি করছো।
এই সবশেষ মানুষের উদ্দেশ্যে কি বলবেন? হুগলির মানুষ, হুগলির প্রতিটি মানুষের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। আপনারা চেয়েছেন বলে হয়তো আপনাদের কেন্দ্র থেকে দিদি আমাকে দাঁড় করিয়েছেন, তা নাহলে তো অন্য জায়গা থেকে আসতাম। কিন্তু আজকে যখন আপনাদের কাছে আসার সুযোগ পেয়েছি, আমাকে সেই জায়গা দিয়েছেন দিদি। আমি চেষ্টা করবো আপনাদের পাশে থাকার। সঙ্গ চাই আপনাদের, সাথ চাই আপনাদের, বিশ্বাস চাই আপনাদের। থ্যাংক ইউ সো মাচ।